থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। এসব ছাড়ো তো। কি হয়, চলো না আমরা কানামাছি খেলি। চলো না খেলি খেলি খেলি। নয়, আমি বাচ্চাদের খেলা খেলবো না। তো কি হয়েছে, আজকে একটা দিন খেলো না প্লিজ। খেলো 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 প্লিজ। আচ্ছা ঠিক আছে। এই সবাই এদিকে এসো, সবাই এদিকে এসো। এখন আমরা কানামাছি খেলবো। আচ্ছা চোরটা কে হবে? চোর তুমি। না আমি চোর হতে পারবো না। না 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 না, তোমাকেই হতে হবে। আচ্ছা ঠিক আছে, শোন তোরা কিন্তু বেশি দূরে যাবি না, সামনে দিঘি আছে। ঠিক আছে চলো, 1 2 3। দাঁড়া, কলি দিদি কোথায়? হ্যাঁ সত্যি তো, কলি দিদি কোথায় গেল? কলি দিদি যেও না, ওখানে যাও। উফ। আহ! মা! কলি তো, এই যে কলি। এখনো ভয় পাচ্ছ? এই দেখুন আমরা তো এসে গেছি। আমরা এসে গেছি না, তোমার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি তো ব্রেভ গার্ল, আমাকে সবাই বলেছে কলি খুব ব্রেভ, তাই না? কলি তুমি বলো তো, তুমি এখানে এই বাজে জিনিসটার সঙ্গে কাউকে দেখেছো? মানে কেউ এটা ফেলে গেছে, কাউকে তুমি সন্দেহ করছো? বল মা, এসিপি স্যার এসছেন, তুই নিশ্চিন্তে বল মা, যা যা জানিস নিশ্চিন্তে বল তুই। আমি না ওখানে হোঁচটকে পড়ে চোখটা খুলে দেখি যে ওই গ্লাভস পরা, কাটা হাতটা রাখা। ও স্যার ঠিকই বলেছে স্যার, ও চিৎকার শুনেই আমরা স্যার এখানে ছুটে এসেছি স্যার। স্যার স্যার, চামড়াটা দেখে মনে হচ্ছে হাতটা জলে অনেকক্ষণ ডোবানো ছিল। স্যার আমার মনে হয় অপরাধী স্যার বডিটাকে টুকরো টুকরো করে কেটে আলাদা আলাদাভাবে ফেলে রেখে এসেছে। স্যার আগেও কিন্তু আমরা অনেক কেসেই খুনির এরকম আচরণ পেয়েছি। তার মানে কি স্যার বডি পার্টসগুলো এই কাছে ধারেই কোথাও খুঁজে পাওয়া যেতে পারে? আমারও তাই মনে হয়। জায়গাটাকে আরো ভালো করে সার্চ করা দরকার। স্যার তেমন কিছু পেলাম না স্যার। তুলে এদিকে দেখো। স্যার এটা তো ক্যাম্পিং হুড স্যার। এর মানে কি? এর মানে এটাই, কেউ বা কারা রাতের বেলা এখানে ক্যাম্প করে গেছে। তেজ
খোঁজ নাও। এক্ষুনি খোঁজ নিচ্ছি স্যার। তার মানে কি স্যার যারা এখানে ক্যাম্প করেছিল তারাই কেউ খুন করে হাত কেটে খুলে রেখে গেছে? হতেও পারে আবার নাও হতে পারে। মানে স্যার মানেটা খুব সিম্পল, তারা হয়তো খুন করেও থাকতে পারে, আবার এটাও হতে পারে যে তারা আই উইটনেস। ও তার মানে স্যার এই যে বা যারা এখানে ক্যাম্প করেছিল আমাদের এখন তাদেরই খুঁজে বের করতে হবে স্যার। তেজ সেটাই খুঁজছে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে খোঁজ পেয়ে যাবো। বাট স্যার একটা ব্যাপার, এই কাটা হাতটা ছাড়া আর তো বডির অন্য কোনো অংশ পেলাম না আমরা। হয়তো এক জায়গাতে সমস্ত অংশ ফেলেনি, হয়তো ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। তেজ, কলকাতার সমস্ত পুলিশ স্টেশনে ফোন করো, ফোন করে বলো যে শহরের অন্যান্য অঞ্চলে যদি কোথাও কোনো জায়গায় কোনো অংশ পাওয়া যায় শরীরের, সবার আগে যেন সিআইডিকে খোঁজ দেয়। রাইট স্যার। কুইক কুইক। স্যার আমরা তাহলে স্যার এখন কী করবো? এটা আরও সিম্পল সার্থকী, আমরা এখন সমস্ত এভিডেন্স কালেক্ট করে নিয়ে গিয়ে ফরেন্সিকে যাব ডক্টর অ্যারোর কাছে। চলো। না বীরসিংহ, এবারেও তোমাকে আমি খুশি করতে পারলাম না। মানে কোনো হাতের চিহ্ন কিংবা কোনো আঁচড়ের দাগ কিংবা ধস্তাধস্তি, মানে কোনো রকম কোনো সন্দেহজনক চিহ্ন এই হাতটার মধ্যে থেকে পাওয়া যায়নি, কারণ এই হাতটা জলের মধ্যে ডুবে ছিল। সুতরাং সমস্ত চিহ্ন যদি থেকেও থাকে সেগুলো মুছে গেছে। কিন্তু কতদিন হাতটা জলের মধ্যে ছিল? হ্যাঁ, সেই কথাটাই বলছিলাম। এক মিনিট। বিষয়টা কি বীরসিংহ, মানুষের দেহে যখন পচন শুরু হয় না, তখন ওই দেহটা ডিকম্পোজ হতে শুরু করে, ব্যাকটেরিয়াগুলো তাদের কাজ শুরু করে দেয়। 24 থেকে 36 ঘন্টার মধ্যে দেহে পচন ধরতে শুরু করে এবং দুর্গন্ধ বেরোতে শুরু করে। এই যে দেহের যে চামড়া সেটা লালচে সবুজ হয়ে যায় এবং একটা পচা ফ্লুইড দেহের মধ্যে থেকে বেরোতে শুরু করে। সাংঘাতিক ব্যাপার। এবং সেই দেহটা আস্তে আস্তে প্রকৃতির সঙ্গে লীন হয়ে যায় ইত্যাদি। ডাক্তার, আসল বক্তব্যটা। সরি, যেটা বলছিলাম বীরসিংহ, এই হাতটা কমপক্ষে 3 দিন অর্থাৎ 72 ঘন্টারও বেশি জলের মধ্যে ছিল। সুতরাং কোনো চিহ্ন এই হাত থেকে আমরা পাইনি। সমস্ত দাগ যদি কিছু থেকেও থাকে, আবার বলছি, মুছে গেছে। তবে একটা কথা বলতে পারি, এই কাজটা যে করেছে বীরসিংহ, সে কিন্তু সাধারণ খুনি নয়। তার মানে ডাক্তার, তুমি বলতে চাইছো যে অসাধারণ খুনি? একদম। যে খুনটা করেছে খুব ঠান্ডা মাথায় করেছে এবং সাধারণ ছুরি দিয়ে করেনি, সার্জিক্যাল ছুরি ব্যবহার করেছে। একজন প্রফেশনাল মার্ডারার ছাড়া কেউ এই কাজ করতে পারবে না বেশি। হ্যালো। আচ্ছা, ওয়েল ডান, থ্যাঙ্কস। স্যার, খবর পাওয়া গেছে একটা স্কুলের গ্রুপ ওখানে আগের দিন ক্যাম্প করেছিল, তারপরে তারা ফিরে যায়। গুড। তার মানে তাদের কাছ থেকে কিছু জানা গেলেও জানা যেতে পারে। ইয়েস স্যার। তোমাদের এই গ্লাভসের সম্পর্কে অবজারভেশন কি? স্যার, ওটা একটা ব্র্যান্ডেড গ্লাভস, তবে দেশি। বড় দোকান ছাড়া খুব একটা ছোটোখাটো দোকানে পাওয়া যাওয়া সম্ভব নয়। গুড অবজারভেশন তেজ, ভেরি গুড। গার্গী, স্যার তুমি সাত্তকী গ্লাভসের লেবেলটা দেখে তাদের কাস্টমার লিস্ট খুঁজে বার করো। আর যাজ্ঞসিনী, ওই স্কুলের গ্রুপের সঙ্গে যোগাযোগ করো, তাদের সঙ্গে কথা বলো। আমার বিশ্বাস তাদের সঙ্গে কথা বলে অনেক কিছুই আমরা জানতে পারবো। রাইট স্যার। বলুন কি লাগবে? আমরা সিআইডি কলকাতা ব্যুরো, আপনাদের কাছে কিছু জানতে চাই। আমাদের কাছে? ইয়েস, দেখুন তো এই গ্লাভসগুলো তো আপনাদের শোরুম থেকেই বিক্রি করা হয়েছে। এই ব্র্যান্ডের গ্লাভস আমরাই বিক্রি করি, একমাত্র আমরাই এর ডিলার। ওকে ফাইন। আচ্ছা, এটা ঠিক কতদিন আগে বিক্রি হয়েছে বলতে পারবেন? আমাকে একটু ব্যাচ নাম্বারটা চেক করতে হবে। Okay. এটা আমাদের দোকান থেকেই বিক্রি হয়েছিল। আচ্ছা, কে এটা কিনেছিলেন? কাস্টমারের নাম মিস্টার মোহন। ঠিক 2 মাস আগে উনি এটা কিনেছিলেন।
আচ্ছা মিস্টার মোহনের অ্যাড্রেসটা একটু পাওয়া যেতে পারে? হ্যাঁ দেখছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। যাক, অ্যাট লাস্ট ভিকটিমকে আইডেন্টিফাই করা গেল, মোহন। কিন্তু মোহনের ফ্যামিলিকে আমরা কি জবাব দেবো? মানে ও কি মৃত নাকি কাটা হাত নিয়ে ও জীবিত, আমরা সেটা জানি না, কারণ ওর বডিটা তো আমরা খুঁজেই পাইনি। রাইট সত্যজিৎ, পুরো শিওর না হয়ে আমরা কাউকেই কিছু বলবো না। পুরো ব্যাপারটা আমাদের খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। হাই, আমি সিআইডি অফিসার তেজ, আর ও ইন্সপেক্টর জাগসিনী। আমি আপনাদের বড় ফ্যান, আমিও বড় হয়ে আপনাদের মতো হতে চাই। নিশ্চয়ই হবে, কেন হবে না? কিন্তু তোমাদের থেকে আমাদের একটা হেল্প চাই। হ্যাঁ বলুন না, আমরা সবসময় আপনাদের জন্য রেডি। আচ্ছা বলো তো, একদিন আগে কি তোমরা লেকের ধারে কোনো ক্যাম্প করেছিলে? হ্যাঁ করেছিলাম। আচ্ছা আচ্ছা, ক্যাম্পটা কিরম ধরনের ক্যাম্প? আমরা একটা সেভ নেচার ক্যাম্প করেছিলাম লেকের ধারে। আচ্ছা, এখানে কি তোমরা কোনো সন্দেহজনক কিছু দেখেছিলে? হ্যাঁ স্যার, সন্দেহজনক বলতে একটা সাদা ভ্যান দেখেছিলাম। সেই ভ্যানটার আওয়াজেই সকালবেলা আমার ঘুম ভেঙে গেছিল। ভ্যান? আচ্ছা, কিরম ধরনের ভ্যান ছিল? মানে কার্গো ভ্যান? আচ্ছা একটু মনে করে দেখো তো, নাম্বার প্লেট বা নাম্বার তোমার কিছু মনে আছে? না, নাম্বারটা তো টুকে রাখিনি, কিন্তু ভ্যানটা ছিল সাদা রঙের। নেভার মাইন্ড। আচ্ছা, আর কিছু মনে পড়ছে তোমাদের? মানে কোনো স্টিকার বা কোনো লোগো ভ্যানটাতে কিছু লাগানো ছিল? হ্যাঁ মনে পড়েছে, ভ্যানটা একটা লোগো ছিল। লোগো? কিসের লোগো? না স্যার, আমি আপনাদের এঁকে দেখিয়ে দিতে পারি। দ্যাটস গ্রেট, প্লিজ আঁকো তাহলে। এই নিন ম্যাম লোগোটা। তেজ, এটা কোনো ব্র্যান্ডের লোগো, কিন্তু কোন ব্র্যান্ড? আচ্ছা শুভেন্দু, তুমি ওই লেকের ধারে একটু মনে করে দেখো তো, কোনো সন্দেহজনক লোককে দেখেছিলে কি? হ্যাঁ আমি দেখেছিলাম, আবার ঠিক দেখিও নি। আসলে লোকটা কিছু একটা ছুঁড়ে লেকে ফেলে দিচ্ছিল, আমরা চেঁচিয়ে বারণও করেছিলাম। হ্যাঁ আমরাও জানি, আমরা দেখো ওর গলা শুনে আমাদের ঘুম ভেঙেছে, তারপর আমরা দুই একসঙ্গে গলা মেলাই, আর আমাদের চেঁচামেচিতে এই ভ্যানটা জোরে চালিয়ে পালিয়ে যায়। তখন যদি নাম্বারটা টুকে রাখতাম। ডোন্ট নিড টু বি সরি। তোমরা সিআইডির জন্য যা করেছো তার জন্য থ্যাঙ্কস। তোমরা যে নেচারকে এত সুন্দরভাবে বাঁচাচ্ছ সেটা ভেবে সিআইডি গর্বিত। অল দ্য বেস্ট, আবার দেখা হবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। বাই দ্য ওয়ে, তোমার এই খাতাটা আমি নিয়ে যাচ্ছি। ওকে, বাই। ওর মোবাইলে অনেকবার ট্রাই করেছি, পুলিশেও ইনফর্ম করেছি, কিন্তু গত 4 দিন যাবৎ ওর কোনো খবর পাচ্ছি না। আপনাদের কাছে ওর কোনো খবর আছে? দেখুন, উই আর সরি, আমরা এখনই তো আপনাকে কিছু বলতে পারছি না, তদন্ত চলছে। আপনি প্লিজ এভাবে ভেঙে পড়বেন না, আমরা কিছু জানতে পারলেই আপনাকে জানাবো। আচ্ছা দেখুন, শেষবার যখন আপনি আপনার স্বামী মানে মোহনবাবুর সাথে দেখা করেছিলেন, মানে সেই সময় ওনার কন্ডিশন কেমন ছিল? মানে ওরকম অস্বাভাবিক কিছু বা উদ্বেগজনক কিছু দেখেছিলেন কি? দেখুন, বিজনেসের ব্যাপারে একটা চাপ তো ওর ছিলই, কিন্তু আমার সঙ্গে ওর বিজনেস নিয়ে সেরকমভাবে কিছু আলোচনা করতো না। ওকে, আচ্ছা ইদানিং কি ওনার বিজনেসে কোনো টালমাটাল চলছিল? মানে কোনো বড় সড়ো লোকসান কিছু হয়েছিল কি? দেখুন, সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কিন্তু টালমাটালটা দূরের কথা, মানে ব্যবসা তো এখন বেশ উন্নতি হচ্ছিল। আচ্ছা, আপনার হাজব্যান্ডের অফিসের অ্যাড্রেসটা দিতে পারবেন? নিশ্চয়ই, 307 টার্মিনাল রোড। ওকে, আপনি প্লিজ চিন্তা করবেন না, আমরা দেখছি। 307 টার্মিনাল রোড। চলো। তেজ, বাচ্চারা এই লোগোটার কথাই বলেছিল না? লোরেক্স। চলো ভেতরে যাওয়া যাক।
সিআইডি কলকাতা ব্যুরো, আপনাদের ওয়্যার হাউসের একটা সাদা কার্গো ভ্যানের ব্যাপারে আমাদের ইনফরমেশন চাই। সাদা কার্গো ভ্যান? হ্যাঁ, যেটা কয়েকদিন আগে লেকের ধারে গেছিল। কিন্তু আমাদের ভ্যানগুলো তো সব পার্ক করা আছে ওয়্যার হাউসে, সেরকম তো কোনো ভ্যান আমাদের বেরোয়নি। তবু আমি চেক করে নিচ্ছি, কিন্তু আপনাদের কথা মতন তো সেরকম কোনো ভ্যান নেই আমাদের। আপনি শিওর যে সেরকম কোনো ভ্যান ছিল না? আমি 100% শিওর ম্যাডাম, তবু আমি রেজিস্টার দেখে বলছি। এনি আচ্ছা, আপনাদের আগে কখনো সাদা ভ্যান ছিল? সেরকম তো এখন মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়েছে, 2 মাস আগে আমাদের একটা ভ্যান বিক্রি হয়েছিল, খুব পুরনো ভ্যান, অনেক দাম পেয়েছিলাম। গুড। ওই ভ্যানের রেজিস্ট্রেশন নাম্বার আর মালিকের নামটা আমাদের একটু দেখে বলতে পারবেন? এক এনি থ্যাংক ইউ, চলো। কিন্তু আমাদের কোম্পানি তো কোনো বেআইনি প্রোডাক্ট তৈরি করে না, আমরা শুধুই ইনভার্টার তৈরি করি। আমার মনে হয় আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। ওয়েল মিস্টার প্রবাল, আপনি তো এই কোম্পানির ম্যানেজার, আমরা মিস্টার মোহনের ব্যাপারে কিছু জানতে চাই। কি জানতে চান বলুন? মিস্টার মোহন যে মিসিং, এটা আপনি জানেন নিশ্চয়ই। মিস্টার মোহন মিসিং? মাই গড, জানি না তো। আসলে স্যার 3 দিন ধরে অফিসে আসছেন না। আর আপনি একবারও ফোন করে ওনার কোনো খবর নেন? স্ট্রেঞ্জ না, মানে কোনো অসুখ বিসুখ তো হতে পারতো, আফটার অল আপনার বস। অ্যাকচুয়ালি স্যারকে আমি ডিস্টার্ব করতে চাই না। বিজনেসের আপ অ্যান্ড ডাউনে স্যার কদিন ধরে চিন্তিত আছেন তো। বিজনেস নিয়ে চিন্তিত কেন? ওনার বিজনেস তখন ভালোই চলছে। না, দেখে মনে হয় ইনভার্টারের বিজনেসটা ভালো চলছে, কিন্তু কোম্পানির কাঁধের ওপর অনেক টাকা ঋণ রয়েছে। মার্কেট থেকে মিস্টার মোহন প্রচুর টাকা ঋণ করেছেন। উনি এসব ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতেন? হ্যাঁ, করতেন। আর সেই কারণেই উনি ওনার এই কোম্পানিটাকে বিক্রি করে দিতে চাইতেন মার্কেটে, ওনার রাইভেল কোম্পানি প্রীতম ইন্ডাস্ট্রিকে। আচ্ছা, ওনার এই বিজনেস বিক্রির ব্যাপারটা সিদ্ধান্তর বিপক্ষে কেউ কি ছিলেন? আসলে যা হয়, কেউ কেউ এই সিদ্ধান্তের সমর্থন করতেন, আবার কেউ কেউ এই সিদ্ধান্তটা প্রতিবাদ করতেন। যেমন রঞ্জন এই সিদ্ধান্তটাকে একদমই মন থেকে মেনে নিতে পারেনি। রঞ্জন? মিস্টার প্রবাল, এই রঞ্জনটাকে? উনি কোম্পানির স্টাফ, কিন্তু টেকনিক্যাল ডেভেলপমেন্টের জন্য আজ আমাদের প্রোডাক্টে এত রমরমা, তাই এই বিজনেসের অন্যতম অংশীদারও উনি। আচ্ছা, মিস্টার মোহন যেই 3 দিন অফিসে আসেননি, সেই 3 দিন মিস্টার রঞ্জনকে আপনি কারোর সাথে কথা বলতে বা দেখা করতে দেখছেন? স্যার, আমার যতদূর মনে পড়ছে প্রীতম ইন্ডাস্ট্রির সাথে মিস্টার রঞ্জনের একটা মিটিংয়ে দিন 5 আগে দেখা হয়েছিল, কিন্তু তারপর তার মনে করতে পারছি না। রঞ্জনকে এখন কোথায় পাবো? ম্যাডাম, থিয়েটার রোডের একটি ক্লাবে উনি নিয়মিত যান, জ্যাজ ক্লাব। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। জাস্ট আজকে জয়েন করেছে? এক্সকিউজ মি। One large biscuit, right? থ্যাংক ইউ। ওয়েলকাম। মিস্টার মোহনকে মিস্টার রঞ্জন কেন খুন করলেন? দিস ইজ নট ফেয়ার। আফটার অল উনি আপনার বস ছিলেন। হোয়াট? হু আর ইউ? সিআইডি কলকাতা পুলিশ, ইন্সপেক্টর জাকো সেন, অ্যাট ইউর সার্ভিস। হোয়াট ননসেন্স! কোনো লাভ নেই মিস্টার রঞ্জন, আমাদের হাত থেকে মাছিও করতে পারে না। ওয়েল মিস্টার রঞ্জন, আসুন আপনার সাথে একটু আলাপ করা যাক। মুভ! আপনারা মুভ! মিস্টার মোহনকে হাত কেটে মেরে ফেলবেন। না না, আমি এরকম করিনি, বিশ্বাস করুন।
মিস্টার মোহনকে টুকরো টুকরো করে নৃশংসভাবে খুন করার পর এখানে বসে ড্রিঙ্ক করছেন। না 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 না, আমি এরকম করিনি, বিশ্বাস করুন আপনি। আপনি এরকম কেন করলেন বলুন তো? বিলিভ মি, মিস্টার মোহনকে আমি বিজনেস থেকে সরাতে চেয়েছি, কিন্তু ওকে পৃথিবী থেকে সরানোর কোনো পরিকল্পনা আমার ছিল না। ট্রাস্ট মি, ট্রাস্ট মি। আপনি যে মিথ্যে কথা বলছেন না তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ আছে স্যার, আছে, প্রমাণ আছে স্যার। আমি রোজ এখানে আসি। দেখুন দেখুন, কালকের বিলটাও আমার কাছে আছে, দেখুন স্যার। সরি মিস্টার রঞ্জন, ইউ আর আন্ডার আওয়ার জুরিসডিকশন। তাই যতক্ষণ না পর্যন্ত এই কেসটা অফিসিয়ালি ক্লোজ হয়ে যাচ্ছে ততক্ষণ আপনি এখান থেকে যেতে পারবেন না, আপনাকে কলকাতাতেই থাকতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? সুপারভাইজার আমাদের ভুল অ্যাড্রেস দিল কালকে। ও কি সত্যিই জানতো না নাকি ইচ্ছে করে ভুল অ্যাড্রেসে দিল? স্যার আমার মনে হয়। হ্যালো, হ্যাঁ বলুন। একটা ভ্যান কোথায়? ওকে, থ্যাংক ইউ, আমরা আসছি। কি হয়েছে? স্যার ভ্যানটাকে দেখা গেছে হাই রোড পার্কিং লট। ওকে, চলো। স্যার স্যার আমি ফোন করেছি, 5 মিনিট আগে ভ্যানটা এখানে ছিল, এইমাত্র বেরিয়ে গেল। এখানে? হ্যাঁ স্যার। স্যার এখানে কেন পার্ক করবে? মানে ধারে কাছে তো কোনো রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট কি কোনো কমার্শিয়াল বিল্ডিং কিছুই তো নেই। সেটাই তো আমিও ভাবছি কার্কি। তার মানে গাড়িটা কোনো একটা জায়গায় খুব বেশিক্ষণ দাঁড়ায় না। লোকটার মুখটা দেখেছিলে? না স্যার, মুখটা দেখতে পাইনি, মুখটা পুরোটা মাফলার দিয়ে ঢাকা ছিল, সেই জন্য আমার আরও বেশি সন্দেহ হয়েছিল। মাফলার দিয়ে ঢাকা? স্যার আর একটা জিনিস, গাড়িটা কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, এসেছিল পার্ক করেছে 5 মিনিট, তারপরে বেরিয়ে চলে গেল স্যার। কোন দিকে গেল? স্যার এই দিকটা দিয়ে বেরিয়ে গেছে। গার্গি, এই জায়গাটা আমাদের একটু ভালো করে খুঁজে দেখতে হবে। তুমি ওদিকটা দেখো, আমি দেখতে দেখছি। স্যার আবার একটা কাটা হাত। ডাক্তার, এবারে এই কাটা হাতটা অন্য জায়গা থেকে পাওয়া গেছে, জল থেকে নয়। এক্সাইটিং কিছু পেলে? না বীরসিংহ, এবারেও খুনি কোনো আঁচড়ের দাগ, কোনো ক্ষত চিহ্ন বা ধস্তাধস্তির চিহ্ন রাখেনি। তার মানে আমরা আবার একই গোলক ধাঁধা আটকে গেলাম। ওয়েট ওয়েট ওয়েট, এবারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে যে এই হাতটা যখন কাটা হয়েছে সেই মুহূর্তে ভিকটিম জীবিত ছিল বীরসিংহ? কারণ দেখো, হাতটা ভালো করে দেখো, রক্ত। কি বলছেন স্যার? তার মানে এটা একটা দয়া মায়াহীন নৃশংস ব্যক্তির কাজ। ডাক্তার, আমার আগের অনুমানটা ভুল ছিল। খুনি খুন করার পর শরীরের অংশগুলো এক এক করে কেটে এদিক ওদিক ফেলছিল না, ও শুধু হাত দুটো কেটে নিচ্ছিল। ইয়েস স্যার, আর সেই জন্যই কাটা হাত ছাড়া আমরা বডির অন্য কোনো অংশ কোথাও খুঁজে পাইনি, এমনকি কলকাতা পুলিশ স্টেশনগুলোতেও কোনো ইনফরমেশন নেই। বীরসিংহ, আর একটা জিনিস লক্ষ্য করবার আছে, খুনি যতই দয়ামায়াহীন কিংবা নৃশংস হোক, সে কিন্তু খুনটা করেছে একেবারে পেশাদারি ঢঙ্গে, ঠান্ডা মাথায়। একটা ধারালো কোনো অস্ত্র দিয়ে পেশাদার খুনির মতো হাতটা সে কেটে নিয়েছে। ডাক্তার, এই হাতটা ঠিক কতক্ষণ আগে কাটা হয়েছে বলে তোমার ধারণা? 5 ঘন্টা। 5 ঘন্টা? সে কি, তার মানে হয়তো এই আক্রান্ত মানুষটা এখনো বেঁচে আছে। আচ্ছা ডাক্তার, আমি এইদিকে। ও বলছি, ভ্যানে ব্লাড স্যাম্পলস আর ফ্লুইড থেকে তুমি কোনো ডিএনএ স্যাম্পলস কিছু বার করতে পেরেছো? 6টা ডিএনএ টেস্ট করা হয়েছে এবং স্যাম্পলগুলোকে আলাদা আলাদা করে রাখা হয়েছে। 6টা? স্যার লোকটা কি গণহত্যা করতে নেমেছে নাকি? এখন আমাদের ভাবতে হবে লোকটা শুধু হাত দুটো কেন কেটে নিচ্ছে। যেভাবেই হোক এই খুনিকে আমাদের
খুঁজে বার করতেই হবে। তবে তার আগে যেটা আমাদের কাছে সবচেয়ে জরুরি সেটা হলো এই ভিকটিমদের মধ্যে যদি কেউ জীবিত থেকে থাকে তাকে খুঁজে বার করা। স্যার, রঞ্জনকে সন্দেহের তালিকায় প্রথমেই রাখা যেতে পারে। দুটো কারণ, এক তো মোহনকে শেষবার ওই দেখেছিল, আর দ্বিতীয়ত মোহনের সঙ্গে ওর মনোমালিন্য চলছিল। কিন্তু স্যার অন্য ভিকটিমদের ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্তে আসবো? না হয় রঞ্জনের সঙ্গে মোহনের মতের অমিল ছিল, কিন্তু অন্য ভিকটিমদের কোনো মোটিভ ছাড়াই রঞ্জন হাত কেটে নেবে কেন? তাছাড়া এটা প্রমাণিত যে আমাদের সাসপেক্ট হাত কাটার বিষয়ে একজন সার্জনের মতো দক্ষ, তাই রঞ্জনকে আমরা সন্দেহের তালিকা থেকে বাদ রাখতেই পারি। আমাদের আরেকটু ভাবতে হবে তেজ। এই কাটা হাতেও গ্লাভস পরানো আছে। গার্গী, স্যার, এই গ্লাভসের কাস্টমার লিস্ট চেক করো। কিন্তু স্যার ফার্স্ট কেসটার মতো সেই সুযোগ আমাদের হাতে নেই, কারণ এই গ্লাভসগুলো ইম্পোর্টেড। আমরা এর কাস্টমার লিস্ট খুঁজে কলকাতার রাস্তায় কিচ্ছু পাবো না। ওয়ের হেল্পলেস সিস্টেম। মনে হয় না, আরও একটা উপায় আছে। কিলার যখন একজন দক্ষ সার্জনের মতন হাতগুলো কাটছে তখন কলকাতার হাসপাতালগুলোতে গিয়ে ডিএনএ টেস্ট করলেই আমরা অনেকটাই জানতে পারব। খোঁজ নাও শেষ কয়েকদিনের মধ্যে হাত কাটা অবস্থায় কজন পেশেন্ট ভর্তি হয়েছে। ফোনটা এই হসপিটাল থেকে এসেছিল। আমরা যে ব্লাড স্যাম্পেলগুলো পাঠিয়েছিলাম ডিএনএ চেক করার জন্য, সেটা এখানকারই একজন পেশেন্টের ডিএনএর সঙ্গে ম্যাচ করে গেছে। গুড। এবার হয়তো আমরা এমন কোনো সূত্র পেতে পারি যা থেকে জানতে পারবো কে কেন এই নৃশংস হত্যা করেছিল। অফিসার, রিপোর্ট। আমাদের এক পেশেন্টের সঙ্গে ডিএনএ মিলে গেছে। তাই? পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম দেবু, তবে আর একজন পেশেন্ট আছে, তার নাম মোহন। মোহন? মোহন এখানে ভর্তি ছিল? তার মানে ভিকটিমদের সাথে এই হসপিটালের কোনো না কোনো কানেকশন আছে। আচ্ছা ডক্টর, ওনারা কবে ভর্তি হয়েছিলেন? দেবু 1 সপ্তাহ আগে ভর্তি হয়েছিল, আর মোহন তার 15 দিন আগে ভর্তি হয়েছিল। কি কারণে ভর্তি ছিলেন? দেবুর একটা মাইনর ইনফেকশন হয়েছিল, চিকিৎসার পর ওকে ডিসচার্জ করে দেওয়া হয়। আর মোহনের সামান্য জ্বর হয়েছিল, ওকেও ডিসচার্জ করে দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। কি কানেকশন সেটা বুঝতে পারছো? আমার অনুমান যে এই হসপিটালের সঙ্গে খুনির কোনো একটা ক্লোজ কানেকশন ছিল, আর না হলে অন্য কোনো কারণে ওদেরকে এখানে অ্যাডমিট করানো। তেজ, চলো এবার আমাদের দেবুর ফ্যামিলি খোঁজ করতে হবে। রাইট। কেউ আছেন বাড়িতে? আপনারা কারা? আমরা সিআইডি। দেবুর সাথে একটু দেখা করতে চাই, খুব জরুরি। ও তো ঘরে নাই। কিছু যদি বলার থাকে আমারে বলে যেতে পারেন, আসলে বলে দেবো। খন কোথায় গেছে কিছু বলে গেছে? ওই হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর একটা ফোন এসেছিল, বলে পরদিনই কি একটা চেক আপ করতে হবে, তো তেমন কিছু নয় বলে আমারে আর সঙ্গে নিয়ে গেল না, একাই চলে গেল। স্ট্রেঞ্জ। হসপিটাল থেকে সে সুস্থ হওয়ার পর বাড়ি ফিরেছে, তারপর আবার কেন হসপিটাল যাওয়ার প্রয়োজন পড়ে? কোথাও একটা কিছু গন্ডগোল আছে তেজ, হসপিটালে ফোন করে কনফার্ম করতে হবে। রাইট। এ ভগবান, ওর কোনো বিপদ হয়নি তো? কোনো বিপদ হয়? দাঁড়ান দাঁড়ান, আমরা দেখছি। শতকি। হ্যালো, হ্যাঁ রিসেপশনিস্ট বলছে যে দেবু বলে কাউকে ডাকা হয়নি হসপিটাল থেকে। তাহলে কি হলো? আপনাদের কোনো ল্যান্ডলাইন বা মোবাইল নাম্বার আছে? এই একটাই মোবাইল ফোন আছে। দেখি। একটাই আননোন নাম্বার থেকে কল এসছে। নাম্বারটা হচ্ছে 11237536। তার মানে আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে মিসিং হওয়ার আগে মোহনের বাড়িতেও ঠিক একই ফোন এসেছিল। রাইট। কি হয়েছে ওর? ওর কোনো বিপদ হয় নাই তো? কাস্টমার কেয়ারে ফোন করতে হবে। হ্যালো, আমি সিআইডি কলকাতা ব্যুরো থেকে ইন্সপেক্টর গার্গী বলছি। হ্যাঁ, আমাদের একটা নাম্বারের অ্যাড্রেস চাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাড্রেস পেয়ে গেছি। ওর কিছু হয় নাই? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখছি। ধন্যবাদ। চলো।
ক্লিনিকটা কিসের? এসব যন্ত্রপাতি, বেড, এসব তো সাধারণ বলে মনে হচ্ছে না। তেজ, আমার মনে হয় এখানে পেশেন্টদের জোর করে ধরে এনে বেআইনি কাজকর্ম করা হয়। রাইট, কিন্তু এই ক্লিনিকটা কার? সেটাই তো প্রশ্ন। চলো আমরা এই রুমটা ভালো করে সার্চ করে দেখি, রাইট। যদি কোনো ক্লু পাওয়া যায়। কিছু পেলে? এই ডকুমেন্টসগুলো দেখো, তার সঙ্গে এই কার্ডটা। শিরিন ফার্মাসিউটিক্যাল। শিরিন ফার্মাসিউটিক্যাল। শিরিন ফার্মাসিউটিক্যাল, তার মানে ওরাই এসব করছে। আরে কি ব্যাপার? কি আপনারা পারমিশন না নিয়ে আমার কেবিনে ঢুকলেন? সিআইডি কলকাতা ভিউ। সিআইডি? কেন বলুন তো? আমরা আপনার কাছ থেকে দ্রুত কয়েকটা প্রশ্নের জবাব চাই। কি প্রশ্ন বলুন? আপনাদের ফার্মা কোম্পানি কাকে রিসার্চ গ্রান্ট দিয়েছে? কেন রিসার্চ গ্র্যান্ট দেওয়ার মধ্যে অসুবিধাটা কোথায়? দেখুন বিনয়বাবু, আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে সোজাসুজি তার জবাব দিন। দেখুন, আমার কোম্পানি কাকে রিসার্চ গ্র্যান্ট দেবে আর না দেবে সেটা আমি ঠিক করব। এর মধ্যে আপনাদের প্রবলেমটা কোথায় আমি তো কিছুতেই বুঝতে পারছি না। বিনয়বাবু, আমরা না সিআইডি, আমাদের সাথে চালাকি করার চেষ্টা করবেন না, কারণ আমরা খুব সহজেই অতি চালাকের গলায় দড়ি পড়ি। কথাটা মনে রাখবেন। পুলক একজন নামকরা সায়েন্টিস্ট, ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের স্টেম সেল নিয়ে গবেষণা করছিল। আচ্ছা, গবেষণার বিষয়টা ঠিক কি? গবেষণার বিষয়টা হলো, যদি কোনো কারণে মানুষের হাত কেটে যায় বা বাদ পড়ে যায়, তাহলে সেখানে আমার নতুন করে হাত গজিয়ে উঠবে। আর বিশ্বাস করুন স্যার, এই ব্যাপারটা যদি ঘটে না, সারা পৃথিবীতে হইচই পড়ে যাবে। ও মাই গড। আচ্ছা, আপনার এই সায়েন্টিস্ট পুলক এ কি কোনো সাফল্য পেয়েছে নাকি শুধু এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে? প্রবলেমটা সেখানে, ওর গবেষণায় আমরা প্রচুর টাকা ঢেলেছি, কিন্তু বিশ্বাস করুন এখনও পর্যন্ত নিট ফল 0। তাই আমরা ঠিক করেছি ওকে আর কোনো গ্র্যান্ট দেবো না। স্যার, আমাদের প্রচুর টাকা ক্ষতি হয়ে গেছে। তার মানে মনে হচ্ছে এই পুলকই নিরীহ মানুষদের কিডন্যাপ করছে আর নিজের গবেষণার নামে নৃশংস কাজটা চালিয়ে যাচ্ছে। হতে পারে। কি আপনি নিশ্চয়ই জানেন সব কিছু? হোয়াট? কি বলছেন কি আপনারা? পুলক কি পাগল হয়ে গেল? স্যার বিশ্বাস করুন, পুলক এরকম কাজ করতে পারে তো আমি ভাবতেই পারছি না। এই পুলকে কোথায় পাবো? ওই অফিসেই আছে। অফিসে মানে কোথায়? নিচে ওয়েট করছে, চিফ ফিনান্সিয়াল অফিসারের সঙ্গে দেখা করবে বলে। চলো ফাস্ট। কি আপনারা সিআই রিসার্চের নামে নিরীহ মানুষদের ধরে এনে হাত কেটে নিচ্ছেন? আপনি তো বিজ্ঞানের কলঙ্ক। ছেড়ে দিন প্লিজ, প্লিজ। আমি কোনো ইলিগাল কাজ করিনি, আমি কারোর হাত কাটিনি। বিলিভ মি। একদম মিথ্যে কথা বলবেন না। আপনাদের ভুল হচ্ছে, প্লিজ। আই এম কমপ্লিটলি ইনোসেন্ট, আমি সম্পূর্ণ নির্দোষ। আপনি মিথ্যে বলছেন, নাটক করছেন।
ওই ক্লিনিকে ভিকটিমদের হাতের ছাপ পাওয়া গেছিল, এমনকি আপনার সই করা টেস্ট রিপোর্টে ভিকটিমদের হাতের ছাপ পাওয়া গেছে। এসব আপনারই কাজ। সো মিস্টার পুলক, আপনাকে গ্রেপ্তার করা হবে। নিয়ে চলো। পুলকের ফিঙ্গারপ্রিন্টস ওই ক্লিনিকের সব জায়গাতেই পাওয়া গেছে, কিন্তু একটা বিষয় এখনো ডাউট থেকে যায়। কি স্যার? ওই কন্ট্রাক্ট ফর্মগুলোয় পুলকের সিগনেচারগুলো একটু পরীক্ষা করে দেখতে হবে। তার জন্য আমি হ্যান্ডরাইটিং এক্সপার্টকে ডেকে পাঠিয়েছি, মানে নিলয়কে। স্যার, পুলকে কিন্তু ধরা পড়ে গিয়েই নাটকটা শুরু করেছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমাদের ভালো করে ভেবে দেখতে হবে তেজ। সিআইডি শুধুমাত্র প্রকৃত অপরাধীদের শাস্তি দেয়, কোনো নিরীহ মানুষকে নয়। স্যার, কি কারণে আপনি এখনো অন্য কোনো সম্ভাবনার কথা ভাবছেন? মানে অপরাধী তো আমাদের হাতে ধরা পড়েই গেছে। দেখো, একটা জিনিস তোমরা বুঝতে পারছো না, এইসব নিরীহ মানুষগুলোকে কিডন্যাপ করা বা তাদের হাত কেটে নেওয়া, এইসব করার অর্থ বা ক্ষমতা কোনোটাই পুলকের নেই। ও হয়তো শুধু অপারেশনটা করার যোগ্যতা রাখে, কিন্তু কিডন্যাপিংটা ওর পক্ষে সম্ভব নয়। রাইট স্যার, সত্যি আমরা তো এভাবে ভেবেই দেখিনি। হ্যাঁ, তাই তো। একা একজন মানুষের পক্ষে একসঙ্গে এত কিছু করা কি পসিবল স্যার? স্যার, তার মানে আপনি কি ইঙ্গিত করছেন? ইঙ্গিতটা স্পষ্ট তেজ। হিউজ রিসোর্স ছাড়া এই ধরনের এক্সপেরিমেন্ট চালানো সম্ভব নয়। পুলককে গ্রান্ট দিত কে? বিনয়ের কোম্পানি। আর বিনয় নিজের মুখে স্বীকার করেছে এই এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে ওর হিউজ টাকা লস হয়েছে, কোনো লাভ হয়নি। তার মানে স্যার এক্ষুনি সবটা ক্লিয়ার হয়ে যাবে গার্গী, শুধুমাত্র পুলকের সিগনেচারটা পরীক্ষা করার অপেক্ষায়। মে আই কাম ইন স্যার? এসো এসো নিলয়, তোমারই অপেক্ষায় ছিলাম। বলুন স্যার, আমি আপনার জন্য কি করতে পারি? তেজ, এটা দেখুন। স্যার, তেজ, গার্গী, দেখো বিনয়ের কোম্পানির শেয়ার কিভাবে শেয়ার মার্কেটে ফল করেছে, আর সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে দেখেই মিস্টার বিনয় পুরো রিসার্চটা নিজের হাতে নিয়ে নেয়। স্যার, সিগনেচারগুলো পরীক্ষা করে দেখে নিয়েছি, সিগনেচার ম্যাচ করছে না। আমিও ঠিক এটাই ভেবেছিলাম নিলয়। তার মানে আসল অপরাধী হলো বিনয়, আর বিনয়কে আমাদের এক্ষুনি অ্যারেস্ট করতে হবে। স্যার, ইনফরমেশন ওয়াইজ এই বাড়িতে। তাহলে যে যা নিজের পজিশন নিয়ে নাও, যাতে ও বেরোনোর সাথে সাথে আমরা ওকে ধরতে পারি। হ্যাঁ, রাইট স্যার।
সিআইডির চোখে ধুলো দিয়ে কোথায় পালাবে মিস্টার বিনয়? আমাকে যেতে দিন অফিসার, আমাকে যেতে দিন। আমি আপনাদেরকে অনেক টাকা উপহার দেবো। এই সিআইডির চাকরি করে আপনারা যা টাকা পান তার চেয়েও ঢের বেশি টাকা আপনারা পান। আপনারা ভাবতে পারছেন না আপনারা সকলে কত টাকা পাবেন। টাকা? হ্যাঁ, সিআইডিকে টাকার লোভ দেখানো। পৃথিবীর সবকিছু টাকা দিয়ে কেনা যায় মিস্টার বিনয়, কিন্তু সিআইডিকে নয়। আজ সিআইডি নিজের কাজ করছে বলে দেশের কোটি কোটি মানুষ নিশ্চিন্তে নিজেদের জীবন যাপন করছে। বলুন, এসব করতে গেলেন কেন মিস্টার বিনয়? বলুন কেন? স্যার, আমি গরিব ফ্যামিলির ছেলে ছিলাম, কিন্তু স্বপ্ন দেখতাম বিশাল বড় ডাক্তার হব। পারিনি স্যার। টাকার অভাবে ফাইনাল ইয়ারে পড়া ছেড়ে দিই। তারপর থেকে আমার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় স্যার আমি প্রচুর প্রচুর টাকা কামাবো। তারপর আস্তে আস্তে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এস্টাবলিশ করি। তারপর স্যার ধীরে ধীরে ইন্টারন্যাশনাল মার্কেটে আমার যোগাযোগ হয়। আর ঠিক তখনই বুঝলেন, সায়েন্টিস্ট মিস্টার পুলক আমাকে এই প্রজেক্টের প্রপোজাল দেয়। আমি অগ্র পশ্চাৎ না ভেবে রাজি হয়ে যাই। আমি জানতাম স্যার এই প্রজেক্ট সফল হলে এর পেটেন্টের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে আকাশ ছোঁয়া হবে। আমি আমি প্রচুর টাকা কামাবো স্যার, প্রচুর টাকা কামাবো। আর ঠিক সেই জন্যে আমি মিস্টার পুলকের পেছনে প্রচুর টাকা ইনভেস্ট করি। কিন্তু পুলক ফেল করে। আর স্যার ঠিক তখনই আমি নিজেই এক্সপেরিমেন্টে নেমে পড়ি। আর এই এক্সপেরিমেন্টে যা কিছু করি পুলকের নাম করি। এমনকি স্যার পুলকের সইও পর্যন্ত জাল করি। পুলক কিছুই টের পায় না। আর স্যার এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেবু, মিস্টার মোহন, এরকম আরো 8 জনের আমি হাত কেটে টেস্ট করি। কিন্তু স্যার পারি, বিশ্বাস করুন স্যার, আমি ফেল করে যাই। ওরা সকলেই মরে যায়। অফিসার, আমি সত্যি বলছি, আমি লোভে পড়েই অন্যায় কাজটা করেছি অফিসার। আমি লোভে পড়ে অন্যায় কাজটা করেছি অফিসার। আমি লোভে পড়ে অন্যায় কাজটা করেছি অফিসার। আমি লোভে পড়ে করেছি অফিসার। আপনাদের মতন মানুষদের উচিত শাস্তি হওয়া উচিত মিস্টার বিনয়, কারণ আপনারা ভুলে গেছেন চিকিৎসা শাস্ত্রের জন্ম হয়েছে মানুষের ভালো করার জন্য, তাদের ক্ষতি করার জন্য নয়। মানুষের ভালোর জন্যই গবেষণা, পরীক্ষা নিরীক্ষা। অর্থের লোভে মানুষকে গিনিপিগ বানানোর কোনো অধিকার আপনাদের নেই। যে ঘৃণ্য অপরাধ আপনি করেছেন তার যোগ্য এবং উচিত শাস্তি আপনাকে পেতেই হবে। You are under arrest. নিয়ে চলো একে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.